আর যদি মনে করেন যে 5 ফিট 4 ইঞ্চি লিখবেন 5 ফিট 4 ইঞ্চি, কারণ কি এখানে কোনো ফিল্ড টেস্ট হবে না। তবে হ্যাঁ, মেডিকেল বোর্ডে একটা পজিটিভ রিপোর্ট আসতে হবে, এটা কোনো প্রবলেম না, একদম মেজর কোনো প্রবলেম না। মেডিকেল যারা করতে যাবেন 15-20 জন, এরা সবাই মিলে 500 টাকা তুলে মেডিকেল অফিসারকে দিলেই সব রিপোর্ট ওকে হয়ে যায়। আর এই টাকার দেন নাই, রিপোর্ট এলোমেলো, এবং এত এলোমেলো হয় কোনো কোনো বছর ছেলেদের নামে প্রেগন্যান্সি রিপোর্ট হচ্ছে। দুষ্ট লোকজন আছে, বুঝছেন? এই জন্য বললাম এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। এই ডাক্তার যারা আছেন এরা আবার মাইন্ড করেন না, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে এই জন্য হাইট ওয়েট নিয়ে আর টেনশন করার দরকার নেই। ওয়েট নিয়ে তো টেনশন করার দরকার নাই, কারণ ওয়েট কম হলেও টেনশন নেই, বেশি হলেও টেনশন নেই। কমানোরও ব্যবস্থা আছে, বাড়ানোরও ব্যবস্থা আছে, ঠিক আছে? আর হচ্ছে বুকের ন্যূনতম একটা মেজারমেন্ট দিলে হবে। ন্যূনতম মেজারমেন্ট সবার আসে, সেটা হলো 36। এটা সবার আছে, এটা থাকেই। কি বলছে স্যার, আমি বিবাহিতা, বাবা মা গেছে, আমি ঠিকানা কিভাবে দেব একটু বলবেন? বাবা মারা গেছে, ঠিকানা কিভাবে দিবেন? আচ্ছা, বিবাহিতা তো ভাইয়ার ঠিকানাও দিতে পারেন, তবে 10% আমি সাপোর্ট দিব ভাইয়ার ঠিকানা দেয়া। আর যদি মনে করেন যে মানে প্রবলেম হবে, তাহলে বাবার ঠিকানা দেন। বাবা মারা গেলেও সমস্যা নাই, মারা যাওয়াটা জরুরি না। সেটা হলো যে ওই ঠিকানায় আপনার বাবা অথবা মায়ের নামে অথবা আপনার দাদার নামে জমি খুঁজলে পাওয়া যাবে কিনা, একটা দলিল পাওয়া যাবে কিনা। আগে বলছি জমি, এরপরে বলছি দলিল। আমার বাড়ি ছিল, তাই না? তাতেই চলবে, আর কিছু লাগবে না। তাহলে দেখেন, এরপরে বাদ পড়ার আরেকটা কারণ, সেটা হলো অ্যাড্রেস দুইটা দেয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। মূল কথা হলো দুইটা। এক হচ্ছে অ্যাড্রেস যত বেশি দিবেন তত বেশি ঝামেলা হবে, কারণ 4টা ভেরিফিকেশন হয়। বলেন কয়টা? আমার সাথে বলেন। এনএসআই, এসবি, বলেন পুলিশ, বলেন ডিসি অফিস। আবার বলেন এনএসআই, এসবি, পুলিশ, ডিসি অফিস। বুঝছেন? এর মধ্যে দুইটা বাহিনীকে আপনি দেখবেনই না, এনএসআই আর এসবি কে আপনি দেখবেন না। ওরা গোপনে আপনার রিপোর্ট নিয়ে চলে আসবে, ওরা দেখা দেয় না সাধারণত। এবং কারো এগেইনস্টে যদি এসবি সিভিয়ার কোনো রিপোর্ট দেয়, তাতে ডিজিএফআই আবার ইয়ে করবে, একটা তদন্ত করবে। এটা একদমই সাইলেন্ট। এখন কথা হলো, এই শুনে আবার ভয় পেয়ে যায় না। ব্যাপার হলো রাষ্ট্রদ্রোহী কোনো মামলা না থাকলেই কোনো প্রবলেম নাই। এখন অনেকে বোঝে না রাষ্ট্রদ্রোহী মামলা কোনটা। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রদ্রোহী মামলা বোঝার জন্য দুইটা সিম্পটম আপনাকে বলি। এক হচ্ছে, রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ তছরূপ বা নষ্ট করার দায়ে আপনার নামে মামলা করে, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহী মামলা। কথা বুঝতে পারছেন? উদাহরণ দেই, যদি আওয়ামী লীগ সরকার থাকতো, মেট্রো রেলের এগেইনস্টে মামলা হইতো, এটা রাষ্ট্রদ্রোহী মামলা, কারণ মেট্রো রেল রাষ্ট্রীয় সম্পদ, তাই না? অলরেডি মামলা পুলিশ রুজু করা শুরু করছিল, তাই না? তাহলে এইটা প্রথম কথা হলো রাষ্ট্রদ্রোহী মামলা। এরপরে ধরেন, এই যে আপনি তেজগাঁও রেল স্টেশনে হাঁটতেছেন, দুইটা ওয়া বিক্রি করে দিলেন, এটা আপনার নামে মামলা হইলো, তাহলে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, ঠিক আছে? রাষ্ট্রদ্রোহী মামলা না থাকলে কোনো সমস্যা নাই। আর বাকিগুলো নিয়ে একটা দিন, মানে দেশের ঠিকানা দেব। হ্যাঁ, অবশ্যই আমি এটা। তাহলে মূল কথা সামারি করার জন্য বলছি, অ্যাড্রেস যে কোনো একটা দিলে ভালো। এবং হচ্ছে এসএসসি সনদ যখন পূরণ করেছিলেন, তখনকার অ্যাড্রেসটা দিতে বলে সবচেয়ে ভালো। ওটা যদি না হয়, আপনার বাবা মা দাদার নামে জমি আছে এমন যে কোনো অ্যাড্রেস দিলেই হবে। একটা অ্যাড্রেস দিলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? এবার আসেন যেই কথা তিক্ত সত্য, সেটা হচ্ছে কেয়ার অফ অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আপনার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, ছোট ভাই ছোট বোন হতে পারে, যার নামে পজিটিভলি বাড়িটা চেনা যায়, তার নামে কেয়ার অফ দিতে পারেন। কেয়ার অফ না দিলেও কোনো সমস্যা নেই, অপশনাল বলা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এরপরে যাতে এগুলো সহজেই বুঝবেন যে এই কথাটা আপনার জন্য জানা দরকার, সেটা হলো আমার পার্সোনাল মতামত হলো, বিবাহিত আপুরা হাজবেন্ডের ঠিকানা দিয়েন না। হাজবেন্ড কোনো আপন হয় না। এরপরে দিলে নিজ দায়িত্ব দিবেন। এই তিক্ত ঘটনা আছে, বুঝছেন? তো হচ্ছে, আর ছেলেরা মেসের ঠিকানা দিবেন না, কোয়ার্টারের ঠিকানা দিবেন না, কোন জায়গার ঠিকানা দিবেন না। কোয়ার্টার বদলি হইলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মেস চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? আপনি যত পেঁচাবেন, যারা তদন্ত করবে অত বেশি পেঁচাবে। আপনি
প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা দিলেন, এরপরে ওরা তদন্ত করতে গিয়ে শুনলো উনি আপনি এখানে 6 মাস ধরে আসছেন নতুন করে, তাহলে পূর্বে গত 3 বছরে 6 মাস পর পর কোথায় ছিলেন এগুলো নিয়ে আসেন। তার মানে ঝামেলা আপনি ডেকে নিয়ে আসলেন, তাহলে হচ্ছে ভ্যাকসিন দিয়েও কিন্তু কাজ হবে না। তার মানে সেফ থাকাই ভালো। আপনি ভ্যাকসিন দিতে একটা মোবাইল নাম্বার দিবেন, আপনার ফিঙ্গারিং দিব, হ্যাঁ দুইটা সেম অ্যাড্রেস দিলে সবচেয়ে বেটার হয়। আর যদি আলাদা দিতে চান 2 জায়গায় ব্লিড রিপোর্ট পাওয়া যাবে, এমন আলাদা ঠিকানা দিবেন। ঠিক আছে, এবার দেখেন মোবাইল নাম্বার আপনার ফিঙ্গারিং এ তুলছেন, আপনার এনআইডি তে তুলছেন, এমন নাম্বার দিলে ভালো। যদি এমন নাম্বার না থাকে বাবা অথবা মায়ের নাম্বারে দিবেন। মেয়েদের জন্য আপন হলো তার বাবা, ছেলেদের জন্য আপন হলো তার মা। বুঝতে পেরেছেন, যে কোনো একজনের নাম্বার দিতে পারেন। এরপরে ওই মোবাইল নাম্বারটা রিটাইপ করবেন এক্সাম সেন্টার। এই বছরের জন্য এক্সাম সেন্টার আর চেঞ্জ করতে পারবেন না, লিখিত ভাইবা ওই এক্সাম সেন্টারেই দিতে হবে। তাহলে আপনি যেখানেই থাকেন, যদি মনে করেন এক্সাম সেন্টার ঢাকা দিব, দিতেই পারেন, কারণ এক্সাম সেন্টার অনুযায়ী কিন্তু রোল নাম্বার পড়বে, প্রিলির সিট পড়বে, রিভিউ সিট পড়বে, ভাইবাই কিন্তু এক্সাম সেন্টার অনুযায়ী ডাকবে। ভাইবাই সাধারণত ঢাকা বোর্ডের ক্যান্ডিডেটদের আগে ডাকা হয়, ঢাকা সেন্টারের ক্যান্ডিডেটদের আগে ডাকা হয় সাধারণত। ঠিক আছে, এরপরে দেখেন যে কথাটা বলছিলাম যে কোশ্চেন ভার্সন। এখানে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন কারা কারা, একটু হাত তোলেন তো। ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন কারা কারা? ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন কারা কারা? কেউ দিবেন না? সবাই বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন? আচ্ছা, বাংলা ভার্সনে পরীক্ষা দিলে এটা টিক দেওয়ার দরকার নেই, এটা এরকমই রাখবেন, তার মানে এটা বাংলা ভাষায় আছে। এরপরে হচ্ছে বলা আছে the above information is correct and I would like to go next step। উপরে ঠিকঠাক তথ্য দিয়েছেন, আপনি পরের পৃষ্ঠায় যেতে চাচ্ছেন, যাওয়ার আগে প্রয়োজনে আরো 3 বার দেখেন, 5 বার দেখেন, এরপরে নেক্সটে দেন, নেক্সটে দিয়ে টুতে যাবেন। এই আমার আলোচনার পরে 30তম বিসিএস এর একজন প্রশাসন ক্যাডার আপনাদের সাথে পরিচিত হতে, এটা হলো প্ল্যানিং কমিশনার।